নমস্কার, শুভ সন্ধ্যা। ননস্টপ বিনোদন চ্যানেলের দর্শক বন্ধুদের স্বাগত। শুরু করছি ননস্টপ আড্ডা। আজকের অতিথি দুজন সঙ্গীত শিল্পী কৃষ্ণেন্দু ভট্টাচার্য ও রেমা ভট্টাচার্য। তোমাদের দুজনকেই স্বাগত। আহ, এই দুজন শিল্পীর সঙ্গে আমার সম্পর্ক কত বছর আমি নিজেও মনে করতে পারি না। আর এমনিতেও যারা বাংলা সঙ্গীতপ্রেমী শ্রোতা তারা সবাই ওদের চেনেন। দুজনেই খুব একনিষ্ঠ শিল্পী। এবার গানে গানে আমরা সেই জায়গাটাতে যাব না, কিছু কথাও থাকবে। শুরুটা গান দিয়েই হোক, দুজনের গান একসঙ্গে, তারপরে আমরা কথায় যাব। আমরা প্রথমে একটি দ্বৈত ভাবে গান পরিবেশন করছি। গানটি যদিও দ্বৈত ভাবে গানটা পরিবেশন হয়নি, রেকর্ডে যে গানটি ছিল সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় সঙ্গীত গুরু ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া। এই গানটি গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী। যেহেতু এটা একটা রাগের উপর আছে, অর্থাৎ কলাবতী রাগের উপর আছে, আমি একটু দুটো একটা সারগামা উচ্চারণ করে নিয়ে আমরা দুজনে একসাথে গানটা করছি। কি কথা বলে বলে ভুলে গেছি, কি কথা মনে মনে রেখে গেছি, কি কথা বলে বলে ভুলে গেছি, কি ব্যথা মনে মনে রেখে গেছি, হায় সে ব্যথা তো আমার সরে যায় কালে জানা না জানা জানা না জানা না বাজে জানা না জানা বাজে। জানি না
কখন কোথায় তুমি থাকো জানি না মনে রাখো কি না রাখো, জানি না কখন কোথায় তুমি থাকো। জানি না মনে রাখো কি না রাখো হায় বেদনা বেদন মন যে লাগে না কাজ জানা না জানা বাজে সুরবারে রস সিঙ্গারে বাজে বাজে জানা না জানা বাজে 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 জানা না জানা না জানা না क्या बात চমৎকার। এটা হওয়ার কথাই ছিল, জানাই ছিল কৃষ্ণেন্দু রেমা গাইবে, আর সে গান তো কোথায় পৌঁছবে সে তো জানাই ছিল। এই গানটা কানে এলেই মানে মানে আমাদের সবারই, নিশ্চয়ই তোমাদেরই হয়, আমরা খুব নস্টালজিক হয়ে যাই। সেই যে সময়টা, সেই যখন মানে পুজোর আগে সেই মাইকে মাইকে সেই পুজোর গান বাজছে, সেই বা অনুষ্ঠানে গিয়ে এই ধরনের গান শুনছি, সেই দিনগুলো তো আমরা এত পেছনে ফেলে এসেছি যে এখন আর বোধহয় এই দিনগুলো আসবেও না। এই দিনগুলো এখন ওই স্বপ্নের মতো আমাদের স্মৃতিতেই হয়তো থাকবে। এবার একটু কথায় যাই। সেটা হচ্ছে তোমাদের জীবন এবং জীবিকা গান নিয়েই তোমরা এতগুলো বছর কাটিয়েছো। সেটা ঠিক কত বছর হলো একটু আলাদা আলাদা শুনি, মানে একসঙ্গে এবং আলাদা। প্রথমে শুনি কৃষ্ণেন্দু বলো। কৃষ্ণেন্দুর বলা, এখানে তো একসঙ্গে বলা যায় না, কৃষ্ণেন্দুর বলা হলে আমি একটু রেমার কথা শুনবো, তারপরে আবার অন্য প্রশ্ন যাব। গান নিয়ে অতিবাহিত জীবন বলতে আমার 7 বছর বয়স থেকে গান শুরু করেছি আমি, মানে শেখা শুরু করেছি। এখন 65 বছর বয়স, অর্থাৎ 58 7 65, আমার 58 বছর হলো সঙ্গীত জীবন। মানে শেখা থেকে শুরু করে, এখনো তো শেখার শেষ নেই, এখনো অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আর আমাদের দুজনের যদি বলা যায় তাহলে বলবো যে আমরা আমাদের বিয়ের পরে আমরা দুজনে একসাথে গান শুরু করেছি। বিভিন্ন অনুষ্ঠানে আমরা দ্বৈতভাবে একক গান এবং দ্বৈতভাবে বিভিন্ন গান আমরা পরিবেশন করেছি। একটু বলে রাখি, এই গানটি প্রথমে আমাদের ধনঞ্জয় ভট্টাচার্যের ছেলে দীপঙ্কর ভট্টাচার্য, দীপাদাকে দীপাদা বলে আমরা জানি, ও আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল। ধনঞ্জয় বাবুকে আমরা বাবুজি বলতাম। বাবুজি মারা যাওয়ার পরে প্রত্যেকবারেই একটা অনুষ্ঠান হতো। তা সেই বছর আমাকে দীপাদা বললো তোমরা ডুয়েট গান করবে। তা আমরা তখন বললো একটা গান বেছে দাও, তা আমরা এই গানটাই বেছেছিলাম। তা একটু বলে রাখা ভালো, এই গানটা আমি যখন গেছি, আমার কিন্তু চাকরি সূত্রে আমার বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গান গাইতে যেতে হতো, লোকরঞ্জন শাখায় যেহেতু চাকরি করতাম। তা আমি একটা বোধহয় অনুষ্ঠান ছেড়ে আমি ঢুকেছি, আমার এখনো মনে আছে, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠান সে বছর হচ্ছে। তা আমি ঢুকেছি প্রায় 8টা 8টা এরকম, গিয়ে দেখি পিন্টুদা বসে আছে উইন্সের পাশে। তা আমি গিয়ে পিন্টুদার সাথে, পিন্টুদাও আমার গুরু ভাই, গুরু মানে দাদা আর কি, উনিও ধনঞ্জয় ভট্টাচার্যের ছাত্র। তা পিন্টুদা আমাকে বললো যে এত দেরি করে, আমরা যে দাদা এই একটা অনুষ্ঠান ছিল ইত্যাদি। তারপরে দেখছি তখন প্রতিমা বন্দ্যোপাধ্যায় গান করছে, আর পেছনে তার পাশে বসে আছেন নির্মলা মিশ্র, খাতাটা মানে পাতা উল্টে দিচ্ছেন, গানটা বার করে দিচ্ছেন, আর পেছনে এরকম ঠিক হাত বুলিয়ে দিচ্ছেন নির্মলা মিশ্র। আমি ভাবছি যে এখনো গান প্রোগ্রাম শুরু হয়নি, রেকর্ড বাজছে এখনো। তা আমি কি হলো এখনো, বলে হ্যাঁ হচ্ছে তো, চলছে। একটু এগিয়ে দেখি প্রতিমা বন্দ্যোপাধ্যায় গাইছে, মানে একদম মনে হচ্ছে যেন এটা রেকর্ড
চলছে। তা স্বাভাবিক, প্রতিমা বন্দ্যোপাধ্যায় তো একটা গান সবাইকার একটা করে বরাদ্দ, কিন্তু প্রতিমাদিকে তো আর কেউ ছাড়ে না, সবাই ইয়ে করছে। আজও মনে আছে আমার, ওই গানটার পরে হঠাৎ দীপাদা আমাকে বললো যে এবার তোমরা বলো। এবারে তো দীপাদা কি বলছো, এইরকম গানের পর তাহলে কেউ না, তোমরা সবাই যদি বলো, পিন্টুদাকে বলো, পিন্টুদা বলছে আমি এখন করবো না, ও সবাই এরা আরো আরো অনেক শিল্পী ছিল, ন্যাচারালি আমাদের উপরে কোপটা পড়লো। কিন্তু গুরুর আশীর্বাদ তো নিশ্চয়ই আছে। আমরা ওই প্রোগ্রাম, ওই দিনের ওই প্রোগ্রামটা প্রত্যেকটা কাগজে আজও আমার কাছে কাটিং গুলো মানে আমার কাছে মানে রাখা আছে। কৃষ্ণেন্দু রেমা দম্পতি নিখুঁত বোঝাপড়ায় সলিল চৌধুরী এই গানটি উপস্থাপন করলেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এইরকম অনুষ্ঠানের পর এরকম একটা অনুষ্ঠান অনেকেই গাইতে সাহস করে না, ঠিক এইভাবে লেখা ছিল। তা সেটা আমার আমার গুরুর আশীর্বাদ, নিশ্চয়ই আমি এটা করেছি। আর মানে আমরা ওই তারপর থেকেই আমরা বিভিন্ন ওই ধরুন বিভিন্ন মাচার অনুষ্ঠান যেটা বলে আর কি, এইরকম অনুষ্ঠানও আমরা করেছি। আমরা ওই মান্নাতে সন্ধ্যা মুখার্জি, মান্নাতে আরতি মুখার্জি, হেমন্ত মুখার্জি, লতাজি, এরকম ডুয়েট গান আমরা বিভিন্ন জায়গায় করেছি, বিভিন্ন অনুষ্ঠান। আর পৃথক ভাবে বলতে আমি তো ছোটবেলা থেকেই গান বাজনা করছি বিভিন্ন জায়গায়, এমনকি ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন রাজ্যের অনুষ্ঠান করতে গেছি, এবং রাজ্যের বাইরে তো আছেই, মানে ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন স্টেটে গেছি, ইন্ডিয়ার বাইরে গেছি। এই হচ্ছে আমার হ্যাঁ, জীবন। আর আমার ক্ষেত্রটা হচ্ছে এখন আসি তোমার কাছে। হ্যাঁ, আমার ক্ষেত্রটা হচ্ছে আমি ছোটবেলা থেকে বাবা মায়ের কাছেই গান শিখেছি। বাইরে অন্য কোনো গুরুর কাছে গিয়ে যে শেখা, সেভাবে আমার শেখা হয়নি। যেহেতু বাবা মা দুজনেই গান শেখাতেন, শিল্পী ছিলেন, বাবা অল ইন্ডিয়া রেডিওর তবলার মিউজিশিয়ান ছিলেন, মাও অল ইন্ডিয়া রেডিওতে প্রোগ্রাম করতেন, তা বাবা মায়ের কাছেই শেখা, সে ছোট্ট থেকেই শেখা। কিন্তু আমরা ওই গণ্ডির মধ্যে একটা ছিলাম, এর বাইরে যে যাওয়াটা সেটা কিন্তু আমাদের ছিল না। আমার বিয়ের পর, যেটা ওর সঙ্গে আসার পর, আমরা এই পাবলিকলি যে প্রোগ্রাম করা, এটা কিন্তু আমাদের হয়েছে। তার আগে পর্যন্ত ওই রেডিও প্রোগ্রাম, দূরদর্শনের প্রোগ্রাম, আর আশেপাশে দু একটা অনুষ্ঠান হয়তো হলো, সেই রকম ধরনের অনুষ্ঠান করেছি। এই তার মানে এইভাবেই দুজনে গানের জায়গাটায় একে অপরের পরিপূরক হয়ে ওঠা, এবং গান থেকে জীবনের ক্ষেত্র নিশ্চয়ই, এবং সেটা কৃষ্ণেন্দু রেমার পরিচিত জগতের সবাই সেটা জানে। খুব ভালো লাগলো। এবং কৃষ্ণেন্দু, এই যে তুমি যেটা এখন গল্পটা শোনালে, যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পরে গাওয়া, সত্যি মানে এটা একটা খুব রোমাঞ্চকর অভিজ্ঞতা, না ভোলা একটা অভিজ্ঞতা। এগুলোই হচ্ছে মানে গুরুর আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ যেটাই বলি। আরেকটা জিনিস কি বলতো, নিষ্ঠা, মানে যেটা এত বছর ধরে তোমাদেরকে এত কাছ থেকে দেখে এসেছি, যে তোমাদের দুজন সম্পর্কে সব থেকে আগে দেখো, প্রতিভা হয়তো অনেকেই নিয়ে জন্মায়, কণ্ঠ অনেকেই নিয়ে জন্মায়, কিন্তু এই যে নিষ্ঠা, যেটা তোমাদের দুজনের সম্পর্কে মানে তোমাদের দুজনের নাম মনে এলেই, সঙ্গীতের সঙ্গে তোমাদের দুজনের নাম মনে এলেই যে কথাটা প্রথম মনে হয় নিষ্ঠা, ডেডিকেশন, যেটা সেটার জন্যই তোমাদের প্রতি আমার মনে হয় মানে, এবং সেই জন্যই এই গানটা এইভাবে গাওয়াটা সম্ভব হয়েছিল। নিষ্ঠা ছাড়া এইরকম এত শক্ত একটা গান, এবং যেহেতু গানটা তোমার গ্রিপে, তোমার তোমার আয়ত্তের মধ্যে, তার জন্যই তুমি অত ভালো পরিবেশন করতে পেরেছিলে। মানে এখানে ম্যাজিকটা কিন্তু মানে একেবারে বাইরের নয়, একদমই ম্যাজিকটাকে আত্মস্থ করতে হয়েছে। এবার কৃষ্ণেন্দুকে একটা আলাদা প্রশ্ন, মানে তোমার তুমি বলছিলেই যে ছোটবেলা থেকেই গাইছো, তার মানে তোমার পরিবারেও নিশ্চয়ই গানের একটা জায়গা ছিল। তো সেইখান থেকেই প্রশ্নটা হচ্ছে যে আহ ধনঞ্জয় বাবুর কথা অলরেডি তুমি বললে, তিনি তো মানে তার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল আমি জানি, বা তোমাদের দুটো পরিবারের সম্পর্ক আমি জানি। এবার তারও বাইরে ধরো, বা ধনঞ্জয় বাবুর সম্পর্ক তুমি যদি আরেকটু বলতে চাও, এই যে যেই মানুষগুলো তোমাকে আজকে এই জায়গাটায় নিয়ে এসেছে, তোমাকে সমৃদ্ধ করেছে মানে অভিভাবকত্ব দিয়ে, তো সেই পারিবারিক বৃত্ত, তার বাইরে যে সমস্ত মানুষ,
তাদের কথা যদি একটু কৃষ্ণেন্দু বলেন। আমার পারিবারিক বৃত্ত বলতে আমার বাবা গান বাজনা পছন্দ করতেন, বাবার জন্যই আমি গান শেখা শুরু করেছিলাম। কিন্তু আবার আমার মানে বলতে খুবই খারাপ লাগে, আমার কোথায় তখন 10-11 বছর কি 12 বছর বয়স, চেতলায় একটা কম্পিটিশন হতো, নির্মলা মিশ্রের দাদা মুরারি মিশ্র, এই মুরারি মিশ্রের কম্পিটিশনটা চেতলায় খুব বিখ্যাত। জ্যাঠামশাই, হ্যাঁ, খুব সম্ভব আচ্ছা জ্যাঠামশাই বা বাবা। যাই হোক, মুরারি স্মৃতি সঙ্গীত কম্পিটিশন। প্রতিযোগিতা, ওটা অল ইন্ডিয়া বেসিসে ওরা ইয়ে করতো। তা সেইখানে আমি 4টে সাবজেক্ট, আধুনিক, নজরুলগীতি, ভজন, আর একটা কোন সাবজেক্ট এই মুহূর্তে মনে নেই, দিয়ে আমি দুটোতে ফার্স্ট আর দুটোতে বোধহয় সেকেন্ড ইয়ার আমি হয়েছিল। আমার কোনো এক আত্মীয় আমাদের বাড়িতে এসেছিল, বলতে হয়তো আমার নিজেরও খুব খারাপ লাগছে, এটা সালটা হচ্ছে 1970 সাল, মানে আজ থেকে 53 বছর আগে। তা মা খুব গর্ব করে আর কি বলছে, তো আমার ডাক নাম বাবলু, যে বাবলু তো এখানে কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হয়েছে, এই মেডেল পেয়েছে, সার্টিফিকেট। তার উত্তরে মানে এইটাই পেলাম, সেটা হচ্ছে যে এইসব পেয়ে আর কি হবে, ওর থেকে যদি এক একটা সাবজেক্টে যদি 5টা টাকা করে হাতে দিত, সেটা বলতো কাজে দিত। এই অভাবের সংসারে অভাব থাকবে, সব মানুষেরই অভাব থাকবে। কারণ আমি ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে যখন গান শিখেছি, আমি অনেক ঘটনা ওনার জানি, অনেক রকম ভাবে কষ্ট করে কিভাবে উনি আসতেন, বালিতে থাকতেন, বালি থেকে ওখানে আসতেন। আমি যখন মানবদার কাছে গান শিখি, মানবদার কাছেও শুনেছি তার কষ্টের কথা। মানে মানবদার যে বাড়িতে থাকতেন, ইলেকট্রিসিটি ছিল না, ওপরে টিন ছিল, আর ওই হাত পাখা বলে, আর রাত্রেবেলা ফাংশন থেকে ফিরে এসে এই হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি, আর শ্যামলকে, মানে শ্যামল মিত্রকে আমি গালাগাল দিতাম, যে জানি না এটা মিডিয়াতে বলা ঠিক হবে কিনা, যে একটা তো দাম্ভিকতা ছিল মানবদার, ন্যাচারালি একটা ওই রকম একটা গুণী শিল্পী শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখার্জি একটা মানে সম্পর্ক, খুব সুন্দর সম্পর্ক ছিল। কিন্তু মানে প্রফেশনাল জায়গাটা কেউ তো কাউকে ছাড়বে না। তা সেক্ষেত্রে তখন বলছে, আমি হাত পায়ে হাওয়া খেতাম আর গালাগাল দিতাম শ্যামলকে, যে ও ওই গান করে পাখা চালিয়ে আহ রাত্রে ঘুমাচ্ছে, আর আমার ঘরেতে আমি হাত পায়ে খাচ্ছি। এখন তো আমরা এসি ছাড়া ভাবতেই পারি না, এই এই মানে মানে পর্বত সম যে মানে শিল্পী সব, তারা এইভাবে কষ্ট করে গেছে। তো কষ্টটা জীবনে প্রত্যেকের জীবনেই আছে, আমার জীবনেও আমি পেয়েছি কষ্ট, তাতে কিন্তু আমার এতটুকু ক্ষোভ নেই। আজকে আমি খুব ভালোই আছি, শান্তিতে আছি, এবং অনেক অনেক মানে ভালো, মানে কি একটা ভালো জায়গায় এসেছি সব দিক থেকে। গুরুদের কথা বল। আর পারিবারিকের মানে পারিবারিক বৃত্তের বাইরে যদি বলেন গুরুর ব্যাপার, মানবতার কাছেও আমি অনেক কিছু পেয়েছি, গান শেখা, বিভিন্ন ধরনের গান। মানবতার সাথে একটা ছবিতে মানবদা একটা কোরাস পোর্শনে আমাদের গাইয়েছিলেন, আমাদের 8-10 জন, তার মধ্যে আমি একজন ছিলাম। মানবদা ওই রঞ্জি স্টেডিয়ামে একটা নজরুল জন্মোৎসবের মতো হয়েছিল, তাতে সবাই তার স্টুডেন্টদের নিয়ে গিয়েছিল, যেমন কল্যাণী কাজী তার স্টুডেন্টদের নিয়ে, সুকুমার মিত্র তার স্টুডেন্ট নিয়ে, মানবদা তার স্টুডেন্ট আমাদেরকে নিয়ে ইয়ে করেছিল, এইটা করেছিলাম। আর সব থেকে বেশি পাওয়া যেটা, সেটা হচ্ছে ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে। আমি ওটা জীবনে ভুলবো না, উনি মানে এত স্নেহ করতেন, এবং মোটামুটি প্রত্যেকদিন সকালবেলায় প্রায় ওখানে গিয়ে আড্ডা মারা, গল্প করা, সবকিছু মানে খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। মানে এমন কি আমি বলছি, একদিনের একটা ছোট্ট ঘটনা, ধনঞ্জয় ভট্টাচার্যের 50 বছর পূর্তি আমার স্কুলের ব্যানারে হয়েছিল রবীন্দ্র সদনে। তার পরের বছরে আহ ওনার আর একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে আমি
এককভাবে আমার প্রথমে আধ ঘন্টা গান পরিবেশন করেছিলাম, সেটা কিন্তু উনিই বলেছিলেন যে না, কৃষ্ণেন্দু এবারে ও একা গাইবে, তারপরে আমি গাইবো। সেখানে হেমন্ত মুখার্জি বসে আমার গান শুনেছিলেন, এবং শুধু তাই নয়, উনি আমাকে তারিফ পর্যন্ত করেছিলেন যে তুমি মানে ধনঞ্জয়বাবুর নামটা তোকে বলেছিলেন, তুমি ধনঞ্জয়ের ছাত্র। আমি বলছি, হ্যাঁ, খুব ভালো গেয়েছো, ইত্যাদি ইত্যাদি। একদিনের একটা ঘটনা, আমি একদিন সকালে গেছি, যেতে আমাকে বলছে যে আমার রেডিও প্রোগ্রামের চিঠিটা তুমি একটু দিয়ে আসবে আকাশবাণীতে। আমি হ্যাঁ নিশ্চয়ই। বললো তুমি ওটা ওখানে দিয়ে তুমি একটা কন্ট্রাক্ট সাইন করে আসবে হারমোনিয়াম। তখন হতো কি, হারমোনিয়াম শিল্পীর সাথে হারমোনিয়াম বাজালে 100 টাকা করে পাওয়া যেত। এবারে আমি গেছি জমা দিতে। আমি জমা যখন দিতে গেছি তখন বলছে যে আপনি কি এর আগে বাজিয়েছেন? আমি বলছি না। তাহলে তো আর হবে না, আপনাকে অডিশন দিতে হবে। আরো আচ্ছা ঠিক আছে, আমি চলে এসেছি। এবারে আমি এসে সন্ধ্যেবেলায় আমি বললাম যে জমা দিয়ে দিয়েছি। বললো তোমার বিয়েটা? আমি না, আমারটা হবে না। কেন? আমি বললাম যে না, উনি বললেন যে অডিশন দিতে হবে, হবে না। সে কি? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলো না যে তোমাকে এরকম ভাবে ফিরে দেওয়া মানে তো আমাকে অসম্মান করা। বলাতে এবার দীপাদা মানে দীপঙ্কর ভট্ট ফিরেছে। ফিরে দীপাদা একটু মোহনবাগানের সাপোর্টার, মানে ধনঞ্জয়বাবু মোহনবাগান সাপোর্টার, মাঠে যেত রোজ। দীপাদা মাঠ থেকে ফিরেছে, ঢুকতেই বলছে দীপা, কালকে তুমি কৃষ্ণেন্দুকে নিয়ে আকাশবাণী যাবে, গিয়ে বলবে যে ওকে যে ফেরত পাঠিয়েছে সেটা আমাকে অসম্মান করা হয়েছে, সুতরাং ও যদি আমার সঙ্গে হারমোনিয়াম না বাজায় আমি প্রোগ্রাম করব না, এবং আগামী দিনে আর আকাশবাণীর অঙ্গ হবো না, কোনো প্রোগ্রামই করবো না। এত বড় কথা কে বলতে পারে? এবং আমাকে নিয়ে দীপাদা গেল, গিয়ে ওখানে বলাতে ন্যাচারালি ওই রকম লেভেলে একটা শিল্পীকে তারা চড়াতে পারে না, ন্যাচারালি আমাকে সেই কন্ট্রাক্ট সাইন করে। এইরকম একটা সম্পর্ক ছিল, মানে আমার বিয়েতে আসা, আমার বিয়ের আগে যে কি বলে একটা আশীর্বাদ হয় না, আশীর্বাদ। হ্যাঁ আশীর্বাদে 6 মাস আগে একটা আশীর্বাদ হয়েছিল, সেই আশীর্বাদে আসা, বরযাত্রী যাওয়া, এইবারে বিরাট একটা সম্পর্ক আমাদের। আর আর পেয়েছি আমি নজরুলগীতি মানবদার কাছে যখন শিখতাম, অনেকেই বলতেন যে তুমি মানবদার পুরো কপি হয়ে যাচ্ছ, তুমি একটু চেঞ্জ করো। তাতে আমি চেঞ্জ করে আমি গিয়েছিলাম ধীরেন্দ্র চন্দ্র মিত্রর কাছে। সেটা কিন্তু মানে আমি একবার প্রথম যখন গিয়েছিলাম উনি তখন রাজি হন, তখন আমি এটা ধনঞ্জয় ভট্টাচার্যকে বলাতে উনি বললেন যে ঠিক আছে, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি যাও। তো উনি চিঠি লিখে দিয়েছিলেন যে কৃষ্ণেন্দু আমার ছাত্র, ও গানটা খুব ভালোই করে, আজও মনে আছে কথাগুলো, লেখাও আছে চিঠিটা আমার কাছে। ওকে, ও আপনার কাছে নজরুলগীতি শিখতে চায়, ওকে ফিরিয়ে দিয়ে আমাকে কষ্ট দেবেন না। ঠিক এইভাবে। তো ওইটা চিঠিটা দেখে উনি বললেন, ও তুমি ধনঞ্জয়ের ছাত্র, ঠিক আছে ঠিক আছে তুমি এসো। হ্যাঁ, এইরকম সবাইকে। তারপরে ধীরেন্দ্রচন্দ্র মিত্রের সঙ্গে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেল যে মানে আমাদের পরিবারের সঙ্গে যে ওনাদের একটা সম্পর্ক ছিল, যেমন ধীরেন্দ্র মিত্রের ওই নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় বিখ্যাত গানটি, রেমার দাদুর বাজনা রেকর্ডে। তো উনি বললেন যে ওদের তো পুরো ফ্যামিলিকে আমি চিনি, হ্যাঁ ঠিক আছে তুমি এসো। এইরকম একটা সম্পর্ক আমাদের, এবং ওদের কাছ থেকে আমি অনেক পেয়েছি। আমি অস্বীকার করতে পারবো না। সব মানে আমার গুরুদেব মানে সঙ্গীত গুরু যারা ছিলেন, আমি খুব 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 পেয়েছি, অনেক আশীর্বাদ পেয়েছি, অনেক কিছু পেয়েছি। ব্যাপার হচ্ছে যে মানে গুরুরা তো করেন, মানে আমরা সত্যি আমরা আমরা আমাদের প্রজন্মর মানে যারা গান বাজনা করি তারা যে গুরুদের পেয়েছি, সেখানে সকলেই এরকম বেশিরভাগই উজাড় করে দেওয়ার মতোই। কিন্তু ধনঞ্জয় বাবুর কথা একটু আলাদা করে বলা দরকার। সেটা হচ্ছে উনি কিন্তু সবার জন্য করতেন, মানে নতুন যারাই সঙ্গীত জগতে আসতেন
সবার জন্য এই চিঠি লিখে দেওয়া, এই পাঠিয়ে দেওয়া, আমি এর কাছে বনশ্রীদির কাছে এই গল্প শুনেছি, আরো কতজনের কাছে যে শুনেছি তার ঠিক নেই। তো এইরকম এই মানুষগুলো তো সত্যি মানে আমরা মানে হাজার প্রণাম করলেও কম পড়বে, এদের কথা আর মানে বলে শেষ করা যায় না। কৃষ্ণেন্দু, আবার একটা গান শুনি, তারপরে পরপর শুনবো। প্রথমে কৃষ্ণেন্দু একটা একা গান গাও, তারপরে রেমা একটা একা গান গাও, তারপরে আমরা আবার কথায় যাবো। আমি একটু বলি, আমি একটা গানের জায়গায় যদি দুটো গাই অর্ধেক অর্ধেক করে, কোনো অসুবিধা আছে? সেটা হচ্ছে যে 2000 সালে আমি একটা আমার সুরে একটা ক্যাসেট বেরিয়েছিল, তখন সিডি বেরোয়নি। তাতে অনেকেই গেয়েছিল, জটিল দা গেয়েছিলেন আমার সুরে, শম্পা কুণ্ডু গেয়েছিল, শ্রীকান্ত আচার্য গেয়েছিল, এরকম অনেকেই গেয়েছিল। তার মধ্যে থেকে শ্রীকান্ত গাওয়া গানটা আমি একটু গাইছি। গানটি সব কটা গানই লিখেছিলেন ছন্দা চট্টোপাধ্যায়, কবি ছন্দা চট্টোপাধ্যায়, সুর ছিল আমার। কি করে বোঝাই ভাবি মনে মনে, ভাবি মনে মনে, অনেক না বলা রয়েছে মনে। কি করে বোঝাই বলো ভাবি মনে মনে, ভাবি মনে মনে। আষাঢ়ে ঘন কালো মেঘে চাঁদ তারা সব গেছে ঢেকে। আষাঢ়ে ঘন কালো মেঘে চাঁদ তারা সব গেছে ঢেকে। আমি শুধু হারাই তোমাকে, আমি শুধু হারাই তোমাকে। জ্বালা নিয়ে জড়িয়ে অনেক কি ভাবি মনে মনে, ভাবি মনে মনে। এটা 2000 সালে এই গানটা শ্রীকান্ত গেয়েছিল আমার সুরে। আরো কয়েকটা গানও ছিল তার মধ্যে, আমি এই ক্যাসেট থেকে একটা গান করলাম। এরপরে যে গানটা করছি আমি, এটাও অর্ধেকটা গাইবো। এটা 2009 সালে আকাশবাণী পুজোর গান হয়, এখনো হয়। গত বছর যেমন আমার মেয়ে কৌশিকী পুজোর গান করলো রণজিৎ সেনগুপ্ত সুরে। তা 2009 সালে আমার উপর দায়িত্ব ছিল 3টে গান করে দেওয়ার। তা আমি যেহেতু আকাশবাণীর অ্যাক্টর মিউজিক কম্পোজার, তাই জন্য আমাকে দিয়ে 3টে গান করানো হয়েছিল। তার মধ্যে একটি গান আমি আপনাকে শোনাচ্ছি, আপনাদের শোনাচ্ছি, মাফ করবেন। একটু আগুন সেটা দে পড়িয়ে ওই ধনীর প্রাসাদ কিবা
গরিবের ঘর একটা ফাগুন শীতল কোন অভিমানে ভুলে যায় বৈশাখী ঝড় একটু আগুন শীতল পড়িয়ে ওই ধনী প্রাসাদ কিবা গরিবের ঘর একটা ফাগুন শীতল কোন অভিমানে ভুলে যায় বৈশাখী ঝড় শীতল একটা সে ঝরনা নদী হয়ে যায় পথে যেতে যেতে আমার সাগরকে পায় একটা সে ঝরনা নদী হয়ে যায় পথে যেতে যেতে আমার সাগরকে পায় আমি নদী হয়ে কত কাল গেছি হয়ে মন নিয়ে সাগর একটা ফাগুন শীতল কোন অভিমানে ভুলে যায় বৈশাখী ঝড় একটু আগুন শীতল দুঃখের বিষয় বলছি যে এবার একটু রেমার গান শুনবো। ভীষণ সুন্দর দুটো কম্পোজিশন গাইলে কৃষ্ণেন্দু, তোমার নিজের করা, এবং ছন্দা চট্টোপাধ্যায় আমারও বান্ধবী, খুব ভালো গান লেখেন উনি। ছন্দার গান তোমরা বোধহয় অভিজিৎদার সুরেও বোধহয় একটা কাজ করেছিলে ছন্দার গান নিয়ে, সেটাও একটু শুনবো পরে কোনো কথায়। আপাতত রেমার একটা গান শুনি, তারপরে আমরা আবার কথায় যাবো। আমি যে গানটা গাইবো সেটা হলো আমার একটি ভক্তি গীতি। এটা আমার বাবার সুর করা। হ্যাঁ, আমার বাবা একটু গানের সুর করতেন, তাই তারই একটা সুর দিয়ে আমি অনুষ্ঠানটা করছি। নামি জ্ঞানের বোঝা সইতে নারী বোঝারি ভার নামি জ্ঞানের বোঝা আমার সকল অঙ্গ কাঁপিয়ে ওঠে সকল অঙ্গ কাঁপিয়ে ওঠে নয়নেরি অন্ধকার নামিয়ে দাও জ্ঞানের বোঝা। ওই যে শিরে মোহন চূড়া ওই সে হাতে মোহন বাসি ওই যে শিরে মোহন চূড়া ওই সে হাতে মোহন বাসি
সেই মরতের বলে পরাণ অভিলাষী বাঁকা হয়ে দাঁড়াও গো শ্যাম, আলো করি কুঞ্জ দুয়ার, বাঁকা হয়ে দাঁড়াও গো শ্যাম, আলো করি কুঞ্জ দুয়ার, এসো আমার হৃদয় বাণী, এসো আমার হৃদয় বাণী, বেদান্তে কাজ কি আর, নামিয়ে দাও জ্ঞানের বোঝা। কি সুন্দর কম্পোজিশন এবং কি সুন্দর কথা, মানে কি সমস্ত গান তখন তৈরি হয়েছে, সত্যি মানে আজকে ভাবলে কিরকম লাগে। রেমাকে একটা প্রশ্ন করব, বাবার কথা যখন বললি, বাবার কম্পোজিশন গাইলেও, সেটা হচ্ছে যে তুমিও সঙ্গীত পরিবার থেকে এসেছো, সেটা তো কথাটা হলোই, মানে তোমার বাবা মা দুজনেই গান বাজনার সঙ্গে ছিলেন। বাড়িতে যে ছোটবেলায় গানের যে পরিবেশ পেয়েছো, তার কিছু স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করো, তারপরে আবার কৃষ্ণেন্দুর সঙ্গে কথা বলবো। একটা বিশাল পাওয়া আমার, আমি এই পরিবারে জন্মেছি, এইটা আমার। শুধু বাবা নয়, আমার বাবার বাবা, আমার ঠাকুর দাদা, তিনি ছিলেন ঈশ্বর পরেশচন্দ্র ভট্টাচার্য, বিখ্যাত তবলিয়া এবং পাখোয়াজ বাদক ছিলেন। একটা সময় কলকাতায় সেই সময় যত প্রোগ্রাম হতো, যা হতো, সেই সময় আমার দাদু সমস্ত বড় বড় গুণীজনের সঙ্গে, যেমন ফয়াজ খা সাহেব, জ্ঞান গোসাই, হ্যাঁ, শচীন দেব বর্মন, বিশ্বদেব চট্টোপাধ্যায়, এরা আরো নাম আমার এখন মনে পড়ছে না, এদের সঙ্গে আমার দাদু সঙ্গত করতেন। এবং কারোর কারোর এমনও ছিল, তারাপদ চক্রবর্তী, উনি আমাদের একদম পারিবারিক রিলেশন ছিলেন তারাপদ চক্রবর্তীর সঙ্গে। হ্যাঁ, এনারা আমার দাদুকে ছাড়া প্রোগ্রাম করতেন না। এক একটা সময় এমন গেছে না, উনাকে ডাকুন, উনি ছাড়া হবে না, এরকম কেউ কেউ করতেন। আচ্ছা, এটা তো দাদুর হয়েছে, সেটা আমি আমার একেবারে অজ্ঞান অবস্থা, কিন্তু আমার মানে একেবারে যেটা, তাও বোধহয় 4-5 বছর বয়স, আমাদের বাড়িতে একটা পুজো হয়, বাসন্তী পুজো। এই বাসন্তী পুজোয় আমাদের বাড়িতে 4 দিন অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে এনারা সবাই আমাদের বাড়িতে এসে সঙ্গীত পরিবেশন করতেন। তখন কিছুটা আমি অজ্ঞান, তারপর আরেকটু বড় হয়েছি যখন, তখন বুঝতে শিখলাম। তার মধ্যে ছিল রামকুমার চট্টোপাধ্যায় আসতেন, ধনঞ্জয় ভট্টাচার্য আসতেন, পান্নালাল ভট্টাচার্য আসতেন, এমনকি আমাকে যিনি দেখেছেন কিন্তু আমার মনে নেই, কি যেন, নির্মলা মিশ্র, বিশ্বদেব চট্টোপাধ্যায়, ইন্দুবালা দেবী, ইন্দুবালা দেবীও আমাকে দেখেছেন। মা বলেন যে তোকে দেখে বলেছে, বাবা এত রূপ কোত্থেকে এলো, এরকম ধরনের কিছু বলেছিলেন, বা উনি এসে প্রোগ্রাম করে গেছেন আমার বাড়িতে। হ্যাঁ, আর তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, হ্যাজাকের আলোতে অনুষ্ঠান হতো। পাড়াতে অন্য একটা বাড়ি থেকে লাইন এনে হয়তো একটা মাইক্রোফোন, একটা তবলা, এবং বিভিন্ন মানে কলকাতা, মানে কেউ নেই, এমন কোনো শিল্পী নেই, বাদ নেই যারা উনি আমাদের বাড়িতে আসতো না আর কি প্রোগ্রামে করতে। খুব খুশি মনে, কোনো পারিশ্রমিক নিয়ে নয়, যেহেতু মায়ের সামনে গান শোনানো হবে, কোনো পারিশ্রমিক ছাড়া দাদুকে তারা এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তার সঙ্গে সঙ্গে দাদুর সঙ্গে সঙ্গে আমার বাবাও ছিলেন, বাবাও এদের সঙ্গে করেছেন। বাবা রাজেন সাজানের সঙ্গে বাবার ভীষণ বন্ধু ছিল, বিজি যোগ এর সঙ্গে বাজিয়েছেন, বাবা নিখিল ব্যানার্জির সঙ্গে বাজিয়েছেন, হ্যাঁ, আলী আকবর খান সাহেবের সঙ্গে বাজিয়েছেন, এরকম বহু সেতারিস্ট। তারপর নির্মলা মিশ্রের সঙ্গে আমার বাবা বাজাতেন, ধনঞ্জয় বাবুর সঙ্গে বাজাতেন। তা এক সময় বাবা ওই দিক থেকে একটু সরে আসেন, তখন বাবা শুধু ট্রেনিং এর দিকেই যান। হ্যাঁ, যাই হোক, এইভাবে এই সূত্রে এইভাবেই আমাদের গান শেখা, শুনে শুনে ওনাদের শুনতাম, মানে যেন একটা ঘোরের মধ্যে থাকতাম। এই অনুষ্ঠান 4টে দিন প্রোগ্রাম হলে একটা ঘোরের মতন থাকতো। যাক, এই এই দিনগুলো মানে আমার সত্যি আমার পরম পাওয়া, আমি যে এই পরিবারে জন্মেছি। আমার বাবা মা, আমার মাও খুব ভালো গান করতেন, মাও রামকুমার
চট্টোপাধ্যায়ের কাছে গান শিখেছেন, একজন কমল কৃষ্ণ কি ছিলেন তার কাছে ধ্রুপদ ঠুমরি শিখেছেন। হ্যাঁ, এরকম অনেকের কাছেই মা শিখেছেন। এই এখনো চলছে একটু একটু করে। আমার ভাই পরবর্তীকালে, ভাইও এখন গান বাজনাটাকে ধরে রেখেছে পরিবারের। হ্যাঁ, মানে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে মানে কি অসাধারণ একটা এসেন্স তুমি পেয়েছো শৈশবে বাড়িতে, এবং আজকে তোমার মাধ্যমে আমরা বা দর্শকরাও পাচ্ছি। এবার কৃষ্ণেন্দুর কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গান বাজনার জগতে একটা বিপুল পরিবর্তন হয়েছে, আমরা সবাই জানি। অনেক কিছু প্রযুক্তিগত পরিবর্তন, পরিবেশগত পরিবর্তন। এবার এই পরিবর্তনগুলোর সঙ্গে তো মানিয়ে চলতেই হয় শিল্পীকে। তো এইগুলোর এই মানিয়ে চলতে গিয়ে তুমি কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছো তোমার নিজের দিক থেকে, আর এই পরিবর্তনের ভালো মন্দ দুটো দিকই যদি একটু বিশ্লেষণ করো। প্রথমেই বলি যে আমি ভারতীয় গণনাট্য সংঘের একজন সদস্য। সেই সুবাদে সেই সময় গণনাট্য সংঘের বিভিন্ন অনুষ্ঠানে আমি যেতাম, এবং আমি ছিলাম মধ্য কলকাতা শাখা, যেখানে নরেন মুখার্জি গান করতেন, দিলীপ সেনগুপ্ত থাকতেন। সেই সুবাদে খুব ভালো ভালো অনুষ্ঠানগুলোতে আমরা পার্টিসিপেট করতাম। একদিন একটা জায়গায় অনুষ্ঠানে নির্মলেন্দু চৌধুরী বসে আছেন, আমি, নির্মলেন্দু চৌধুরী আর দিলীপ সেনগুপ্ত। তার কদিন পরেই উনি হার্ট অ্যাটাকে মারা গেলেন। তা উনি বলছেন যে তার পরিবর্তন সব সময় আসবে, যে কোনো জিনিসেরই একটা পরিবর্তন আসা উচিত, আসবে। যেমন একটা সময় আমরা লোকসঙ্গীতে ওই হাল টানার যে হাল, গরুর দিয়ে যে হাল টানা হতো, পরবর্তীকালে সেইখানেই কিন্তু ওই ট্র্যাক্টর দিয়ে, ইঞ্জিন চালিত ট্র্যাক্টর দিয়ে সেটা একটা পরিবর্তন। এই পরিবর্তনটা আমাদের গান বাজনার জগতেও কিন্তু সব কিছুরই একটা পরিবর্তন আসবে। একটা সময় তো আমি দেখেছি শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখার্জি, এইসব শিল্পীদের শুধু তবলা আর একটা সেতার, কিংবা তার সঙ্গে নির্মল বিশ্বাস, রাধাকান্ত নন্দী আর নির্মল বিশ্বাস, নির্মল দা গেলেন সেতার, আর তার সঙ্গে দুটো নিয়ে বসতেন, আর রাধাকান্ত ওই এর মানে একটু বম্বের ছোঁয়া যাদের লেগেছে সেটা হচ্ছে মান্নাদের মিউজিশিয়ান থাকতো, তবলা, অ্যাকর্ডিয়ান ওয়াইএস মুলকি, সমীর, আমাদের খোকন মুখার্জি গিটার, আর পারকাশন, এই চারজন মিউজিশিয়ান। সেটাই আমাদের কাছে বাবা, এত মিউজিশিয়ান গান করছে। তো পরিবর্তন আস্তে 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 প্রত্যেকটাই পরিবর্তন তো মানুষের জীবনে এসেছে, গান বাজনার জগতেও এসেছে, সবকিছুরই পরিবর্তন এসেছে। এবং সেটাকে আমার মনে হয় যে যুগের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই উচিত, নিতে হবে। হয়তো অনেক কিছু আমার কাছে ভালো লাগছে না, আমাকে মেনে নিতে হয়, চুপ করে থাকতে হয়। আমি ওর ইয়ের সঙ্গে অকারণ আগবাড়ি কোনো কথা বলতে যাই না। আমার ভালো লাগছে না, আমি সরে আসি। কারণ এটা তো ঠিক যে আমরা যে গান বাজনা শুনেছি, সেই গান বাজনা এখনকার দিনে আর হবে না। আগামী দিনে হবে কিনা আমি বলতে পারবো না, তবে হবে না এটা মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আশা তো আমি দেখছি না যে আর নতুন করে আমি আরেকটা মানবেন্দ্র মুখার্জি বা আরেকটা হেমন্ত মুখার্জি বা আরেকটা শ্যামল মিত্র, সদ্য মুখার্জি, মান্নাদের আমি আরেকটা দেখতে পাচ্ছি, জানি না আর পাবো কিনা। তা সেই জন্যই এটাকে অনেক কিছু সময় মেনে নিই, আবার অনেক সময় মানতে পারি না, একটু চুপ থেকে যাই। ঠিক আছে, এই পর্যন্ত, এর বেশি মনে হয় না বলাই ভালো। সেই মানিয়ে নিতে না পারলে সরে আসাই বুদ্ধিমানের কাজ। এবার পরপর দুটো গান শুনবো, প্রথমে রেমা, তারপর কৃষ্ণেন্দু একা একা, তারপরে আবার কথায় যাবো। আচ্ছা, আমি বলছি কি, প্রথমে রেমা, তাই তো? প্রথমে রেমা। রেমা, একটু আধুনিক গাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটা গান করি। হ্যাঁ,
আপন ভাবছি কেন তোমার, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়, তোমায় কেন লাগছে এত চেনা, এত আপনি কেন তোমার, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। কবে কখন শিপ্রা নদীর তীরে, কোন পাহাড়ে কোন সে পথের ধীরে, চাঁদের আলো রাস্তা চলে সোনায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। হয়তো স্বপ্ন কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমার, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। অপূর্ব, মুগ্ধ হয়ে গেলাম। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান গাওয়া কিন্তু বিরাট চ্যালেঞ্জ। রেমা সেই চ্যালেঞ্জটা খুব সুন্দর পার হয়েছে। রেমা তো ভীষণ ভালো গায়, আর কি বলবো, বলার কিছু নেই। এবার কৃষ্ণেন্দুর কাছে একটা গান শুনি, তারপরে কথায় যাব। তবে আমাদের হাতে খুব একটা সময় নেই, সবটাই কথাগুলো একটু সংক্ষেপে। হ্যাঁ, এবার একটু গান শুনি আবার। আচ্ছা, আমি প্রথমে শুরু করেছিলাম ধনঞ্জয় ভট্টাচার্যের গান দিয়ে, আমার গুরু। আর এক গুরু মানবেন্দ্র মুখার্জির একটা গান দিয়ে আমি আবার এই এখন যে গানটা গাইছি মানবেন্দ্র মুখার্জি আবার। ইগনোর করতে হবে, ওকে ইগনোর করতে হবে। ও আমার চন্দ্রমল্লিকা, চন্দ্র দেখেছে যেন কোন শুকনা পঞ্চমী, স্বপ্ন লেগেছে। তারে সবুজ পাতা দূরে, আর অবুঝ হিয়া ভরে, তরঙ্গভঙ্গিমায় বাতাস ছন্দ রেখেছে। ও আমার চন্দ্রমল্লিকা, চন্দ্র দেখেছে। আমার অঙ্গ দিহা মানল আলোর সোহাগে,
সেই প্রহর ফিরে এলো, সেই ভ্রমর দোসর পেল, সে পাপড়ি ভরে আজ বেরো স্মরণ রেখেছে। ও আমার চন্দ্রমল্লিকা, চন্দ্র দেখেছে যেন কোন শুক্ল পঞ্চমী, স্বপ্ন দেখেছে। ভীষণ ভালো, ভীষণ ভালো। এবার প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে কৃষ্ণেন্দু, তোমরা দুজনেই, মানে তোমরা বলা যায় তোমাদের মেয়েও তিনজনেই, তোমরা দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে তো অনুষ্ঠান করেছোই, তার সঙ্গে সঙ্গে বিদেশের বিভিন্ন শহরেও তোমরা গান গেয়েছো। তো এই শ্রোতাদের মধ্যে কি পার্থক্য আছে দেশি আর বিদেশি শ্রোতার মধ্যে, সেটা যদি একটু বলো। পার্থক্য বলতে আমি সেরকম কিছু পাইনি। তার কারণ হচ্ছে, প্রথম যে যে বছর আমি জার্মানিতে যাই সেই বছরেই আমি সাদা চামড়া, মানে সাদা চামড়া ওরা বলে সাদা চামড়া, মানে ওখানকার ইন্ডিয়ানরা বলে ওদেরকে সাদা চামড়া, তাদের একটা অনুষ্ঠান করেছিলাম। এইবারে সেই কালচারটা হচ্ছে যে আমি একটুখানি দুটো ভজন, আর প্রথমে একটা রাগ ছোট্ট দ্রুত খেয়াল গেয়েছিলাম, আর তারপরে একটু ভজন গেয়েছিলাম। আমার সাথে একজন ভায়োলিনিস্ট গিয়েছিল ওখানে, সে আলাদা প্রোগ্রাম করেছিল। তো ওখানে হয় কি, এইখানে দেখবেন যে ডাক্তার মেডিকেল বা এরকম কোনো ডাক্তারখানায় হসপিটালে গেলে দেখবেন চেয়ারের সাথে এই হাতলটা এরকম একটা বড় মতন থাকে, সেই হাতলেতে ওরা মানে প্রেসক্রিপশনটা লেখেন ডাক্তার। ওদের ওখানে ওই ড্রিঙ্কস এর মানে মানে গ্লাসটা ওইখানে রেখে ওরা বসে একটু করে সিপ নিচ্ছে, কিন্তু কেউ মানে মাতলামি করছে না, ওইভাবেই খাচ্ছে আর ওই গান শুনছে। এইটা একটা। আর ম্যাক্সিমাম প্রোগ্রাম করেছি প্রবাসী বাঙালি, যারা 40s-50s যারা ওইসব দেশে চলে গেছে, তারা কিন্তু এই পুরোনো গানগুলো পেয়ে যে কি আনন্দ পেয়েছে ওরা, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তো 2007-এর পরে, বলছি 2009-এ যখন গেলাম, আমরা প্রথম লন্ডন থেকে শুরু করলাম। লন্ডনে আমরা তিনজনে গেছিলাম শুধুমাত্র মহালয়ের গান গাওয়ার জন্য। এখান থেকে বিপ্লব মন্ডল গিয়েছিল তবলা, আর আমরা তিনজন গিয়েছিলাম ওখানে। কিন্তু পাঠ করছিলেন, আর আমরা মিলে আমরা গান শিখেছি। এবার ওখানে পুরোনো দিনের গান বলতে সবাই পাবো, আর কিছু রবীন্দ্রসঙ্গীত আমার কাছে শুনতে চেয়েছিলাম। তা আমি তো রবীন্দ্রসঙ্গীত গাই না, দুটো একটা গেয়েছিলাম। সেটা কিন্তু এর আগে বলেছিলাম, এক জার্মান লেডি, সে বাঙালিকে বিয়ে করেছে যদিও, সে শাড়ি পরে বসেছিল। তা সে ওই আলো আমার আলো গানটা আলো আলো বলে এমন ভাবে একটা উচ্চারণ করেছিল, আমি প্রথম থেকে তখন আবার সে উঠে দাঁড়িয়ে চেয়ার থেকে আলো বলাতে তখন পাশ থেকে একদিন বলে দিল, আলো আমার আলো রবীন্দ্রসঙ্গীতটা শুনতে চাইছে। তা এগুলো আমার একটা বড় পাওনা, যে আমাদের রবীন্দ্রনাথ, রবি ঠাকুর আমাদের, আমাদের নজরুল, বা আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গেছি, বাংলা গান ওখানে লোকে শুনতে চাইছে, এটা আমার কাছে বড়। হ্যাঁ, তবে ওখানে বাংলা গানের শ্রোতা বেশি। আর যে ওদেশীয় যারা, তারা ক্লাসিক্যালটা ভীষণ পছন্দ করে। ক্লাসিক্যাল সে যেরকমই হোক, ভজন হোক, ক্লাসিক্যালের যে কোনো রাগ রাগিনীর ওপর হলে ওরা ওটা ভীষণ, ইন্ডিয়ান ক্লাসিক্যালটা ওরা খুব পছন্দ করে ওদেশীয়রা। আর ওখানে প্রবাসী বাঙালি যারা, তারা বাংলা গান তো ভালোবাসেনি। আর ওখানে কিছু কিছু আছে রবীন্দ্রসঙ্গীত ভীষণ পছন্দ করে। তবে খুব ভালো পরিবেশ, খুবই ভালো। হিন্দি গানের কোনো খুব একটা চাহিদা নেই, বাংলাটাই বেশি। আচ্ছা, একটা ডুয়েট গান শুনি এবার, তারপরে আরেকটা প্রশ্ন আছে, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করি। আচ্ছা, তাহলে আমরা
কি গাই? চম্পা চামেলি গায়? একটা 15 দিনের অ্যান্টনি বাংলা ছায়াছবির গান শোনাচ্ছি। এটা আমরা অনেক জায়গাতে আমরা ডুয়েট ভাবে গেয়েছিলাম। আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। চাপারুয়া তোর মেঘে কয়লা উঠেছে ডেকে, চাপারুয়া তোর মেঘে কয়লা উঠেছে ডেকে, পিউ কাহা ভরায় অনুরাগে। ভরায় অনুরাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। যত কথা প্রাণী ছিল গীতি হয়ে যায়, যত কথা প্রাণী ছিল গীতি হয়ে যায়। সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, কণ্ঠে জড়ায়। হৃদয়ের কুঞ্জ মাঝে রাধার অনুপুর বাজে, হৃদয়ের কুঞ্জ মাঝে রাধার অনুপুর বাজে, জীবনের মধুবনে মধুরিত জাগে। জীবনের মধুবনে মধুরিত জাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। বাহ বাহ, क्या बात। এই গানগুলো তো এই গানটা তোমাদের কাছে আমি আগেও শুনেছি, বড় ভালো, আর নতুন করে বলার কিছু নেই। এবার একটা প্রশ্ন যেটা দুজনেই উত্তর দেবে, সেটা হচ্ছে যে এখন তোমরা দুজনেই প্রশিক্ষণ দিচ্ছ, মানে একটু আলাদা আলাদা করে বলো যে কি কি পরিবর্তন দেখতে পাও, বা কি কি তোমাদের শিক্ষক হিসেবে বা গুরু হিসেবে তোমরা কতটা তৃপ্ত শিখিয়ে, বা নিজেদেরকে কতটা ভাঙতে হয়েছে শেখানোর ক্ষেত্রে, সেই সবটাই একটু বলো। প্রথমে কৃষ্ণেন্দু বলো, তারপরে রেমা। প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে হয় কি, আজকাল পড়াশোনার চাপটা এত বেড়ে গেছে, যার ফলে সবাই মানে এসে বলে যে আজকে তো এক্ষুনি এখান থেকে গান শিখিয়ে নিয়ে গিয়ে দৌড়াতে হবে, ম্যাথ টিচার আছে, ওর পরেই ইংলিশ টিচার, স্কুল থেকে এসে ফেলে দিয়ে আবার চলে যাচ্ছে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আঁকা, সাঁতার, গান, নাচ সব একসঙ্গে শিখছে।
এইটাও একটা পেইনফুল ব্যাপার। এইটা আমি জানি না কেন এখনকার দিনের বাবা মারা এইগুলো, যে কোনো একটা লাইনে তার যেটা নেয়, তার যেটা ভালো লাগে তাকে সেই দিকে ছেড়ে দেওয়াটাই বেটার। কিন্তু হয় কি যে সেটা পারে না, আমাদেরও কিছু করার নেই, আমরাও হচ্ছে তার অনেক ক্ষেত্রে আমরা মানিয়েও নিই ছেলে মেয়েদের। আবার অনেক সময় হয় কি বিরক্ত হই, আমি যেমন কয়েকজনকে ছেড়েও দিয়েছি, আহ, একদম সম্ভব হলো না, মানে মেনে নিতে পারলাম না, একটু ছেড়ে বসি আর কি। তো সেই ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে মানিয়েও নিতে হচ্ছে, ঠিক আছে। এখন স্বাভাবিক যারা পড়াটাকে বেশি চাপ দেবে তাদেরকে তো কিছু করার নেই, কারণ এখনকার দিনে পড়াশোনা ছাড়া তার কিছু ভাবা যাচ্ছে না। আগে সবাই পড়াশোনা করছে এবং কর্পোরেট অফিসে দৌড়ানোর চেষ্টা করছে। একটু রেমা বলো। আমি যদি এগুলো জুয়া খেলার মতো যদি করতে না পারে, তাহলে তার টিউশনি করে তাকে জীবন চালাতে হবে। তা সেইটা অনেকেই হয়তো বোঝে, আবার অনেকেই গানটাকে একটু বেশি আহ, জোর দেয়। এখন আমাদের ঘরের গান বাজনা বলতে আমার মেয়েকে যেমন আমি বলেছিলাম যে পড়াশোনাতে একটু গান বাজনাটাকে বেশি জোর দেয়। তো ন্যাচারালি সবাই তো সেটা বলতে পারে না, যেটা আমরা বলতে পারবো। তোমার যদি কিছু বলার থাকে। না, হ্যাঁ আগ্রহ হ্যাঁ, রেমা যদি বলো বলেন বলো, তাহলে হ্যাঁ। কিন্তু আগ্রহ নেই তা নয়। হ্যাঁ, আগ্রহ যে নেই সেটা আমি বলবো না, কারণ আমি খুব ছোটদেরই বেশি প্রশিক্ষণ দিই, বড়রাও আছে কিন্তু ছোটদেরই আমি দেখি, কিন্তু ছোটদের মধ্যে খুব আগ্রহ আছে। সত্যি সময়ের বড় অভাব। হ্যাঁ, ওদেরকে শোনাতে হবে, আমরা যেভাবে শুনেছি, হ্যাঁ যেভাবে আমরা শুনে যে তৈরি করেছি নিজেদের, ওরা সেইটা হয়তো সময় পাচ্ছে না, কিন্তু আগ্রহ আছে। হ্যাঁ, আগ্রহ আছে অনেকের, খুব মানে পাগলের মতো গান ভালোবাসে, সারাদিন যদি তাকে শুধু গানের মধ্যে রাখা হয়, এরকমও আছে স্টুডেন্ট যে সব সময় গান গাইছে, এরকম স্টুডেন্টও পেয়েছি। হ্যাঁ, কিন্তু যা হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। উম, তবে আগ্রহ উৎসাহ আছে, সেটা যে নেই তা না। এটাই আসার কথা। সময়টাই। হ্যাঁ, আগ্রহ উৎসাহটা আছে, এটাই সবকিছুর পরে আসার কথা। হ্যাঁ, সময়টা এবং সেখানে অভিভাবকদের এখানে ব্যাপারটা ভাবার ব্যাপার, কারণ হ্যাঁ, ওরা তো ভাবা আর উচিত, সিদ্ধান্ত হ্যাঁ। নিতে পারে না। হ্যাঁ, আচ্ছা, এবার অনুষ্ঠান শেষ করব কৃষ্ণেন্দুর একার একটা গানে। তার সঙ্গে কৃষ্ণেন্দু একটু বলো যে তুমি যে অভিজিৎ দার সঙ্গে যে কাজটা করেছো, যে সুরের কাজটা, সেটা একটু যদি বলো। অভিজিৎদার সাথে সুরের কাজ বলতে কি, মানে সেই গানটা এই মুহূর্তে আমার কিন্তু মানে গাইতে পারবো না। আমি গেয়েছিলাম অভিজিৎদার সুরে। হ্যাঁ। তুমি তুমি জাস্ট আহ, বলো, হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা বলো। হ্যাঁ, অভিজ্ঞতাটা তো সাংঘাতিক, মানে অভিজ্ঞতা। আহ, তার আগে আর একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার আমার করার খুব ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে একটা সময়, মানে ওই রিয়েলিটি শো হতো ছোটদের, ইটিভিতে, তারানা বোধ হয়, না? হ্যাঁ, তার তারানা, যেটা অন্তরা চৌধুরী কন্ট্যাক্ট করতো। হোস্টিং। তা সেখানে একবার দেখেছি ওই অভিজিৎদা আর শুভমিতা, এরা দুজন জাজ হয়ে এসেছিল। তো এবারে আমার মেয়ে তখন সেখানে পার্টিসিপেট করছে। তা ওই গানটা না, ছোট্ট করে বলতে হবে। গানটা হ্যাঁ বলো। হ্যাঁ, না হয় এক আমি তোমার কাছে। একটা গান লেখো আমার জন্য। তা আমরা করি কি, অনেক সময় হয় কি, আমরা অন্তরা থেকে প্রোগ্রামে যে অন্তরা থেকে শুরু করি, বা গানের সাইড দ্বিতীয় লাইন থেকে শুরু করি। তা আমি ওকে বলেছিলাম যে একটা গান লেখো আমার জন্য, গানটা গান শুরু করে না হয় আমি তোমার কাছে ছেলে গতি নগর, এটা দিয়ে শুরু করতে। গানটা শুনলো অভিজিৎদা গানটা শোনার পরে এবারে বলছে যে তোমার কাছে কোনটা বেশি গুরুত্ব আছে, একটা গান লেখো আমার জন্য, নাকি না হয় আমি তোমার কাছে ছেলে মতি নগণ্য। এখন ওইটুকু মেয়ে তখন বোধহয় ও বোঝেওনি মানে ও তো গান বোঝেই না গেয়েছে। মানে ব্যাপারটা। তা এইটা একটা সাংঘাতিক, মানে সেটা না রেনির কাছে খুব হয়েছিল যে বাবা এইরকম ধরনের প্রশ্ন। হ্যাঁ, তা স্বাভাবিক। এখন সে তার জায়গা থেকে বলেছে, আবার আবার এটাও ঠিক যে এত বাচ্চা, ওখানে ও ওইটুকু প্রশ্নের উত্তর দেওয়ার মতো তৈরিও ছিল না। যাই হোক, আর এইদিকে অভিজিৎদার সুরে যে গান গাওয়া, সেটা তো নিশ্চয়ই একটা সাংঘাতিক অভিজ্ঞতা। পরবর্তীকালে অভিজিৎদার শুনে একটা গান, এই রিসেন্ট একটা গান হলো, সেটা বোধহয় গেয়েছে
শতাব্দী না, প্রকৃতি চ্যাটার্জি। সেই গানটা সুর যখন হয়েছিল অভিজিৎ আমাকে পাঠায়, আমি এখন সন্ধ্যাদিকে পাঠাই। এবারে সন্ধ্যাদি আমার হয়ে গেছে। কিছুদিন পরে দেখি অভিজিৎ আমাকে লিখে পাঠিয়েছে ছন্দার মৌনব্রত দেখে মনে হলো ছন্দার গানটা পছন্দ হয়। তাহলে আমার মনে হয় কৃষ্ণ এই গানটা না করাই ভালো, আমাকে পারিশ্রমিকটা দিতে হবে না, তুমি একটু ছন্দাকে জানিয়ে দেবে। আমি ছন্দাদিকে ওই লেখাটাই পুরো পাঠিয়ে দিয়েছি। তাকে পাঠাতে ছন্দাদি বললো না না কেন আপনি বলেন, আমি বলেছি, কিন্তু বোধহয় উনি আশা করেছিলেন যে আপনি হয়তো কিছু বলবেন ভালো লেগেছে বা কিছু। যাই হোক, তারপরে আবার যেদিন হলো তখন উনি আবার বললো ঠিক আছে তাহলে ছেড়ে দাও, আমি আর একটা সুর করছি। আবার একটা সুর করলেন, কিন্তু আমি তাকে বললাম যে না দাদা আমার মনে হচ্ছে আগের সুরটাই বেশি ভালো লেগেছে। সত্যি আগের সুরটাই বেশি ভালো ছিল। তা সেই আগের সুরটাই রেকর্ডিং হয়েছিল। আর তখন কিন্তু উনি নেই আমাদের জীবনে, উনি তখন চলে গেছেন। তবে যতবার তুমি গেছো বা আমরা গেছি যেভাবেই হোক, উনি ফেরাননি কখনো যে না আমি চেষ্টা করবো, হয়তো ওনার শরীর খারাপ বা উনি কোনো ব্যস্ততার মধ্যেও না আমি ঠিক করে চেষ্টা করবো, আমি করে দেবো। এত ভালো মানুষ ছিলেন। মানে আমার একটা সময় এই ইন্টারনেট আমি সবসময় চালাতাম না। এবার একদিন তো মানে উনি হচ্ছেন বোধহয় হোয়াটসঅ্যাপে কিছু পাঠাবেন বা কিছু করছেন, আমাকে একদিন ফোন করবেন তোমার নেটটা কেন তুমি তোমার কাজ করে না, তুমি আগে নেটটা খোলো, নেটটা চালু রাখো না কেন। আমি তো সবসময় না না সবসময় চালু করবে, তুমি কেন নেট বন্ধ করে রাখো, আমি পাঠাচ্ছি এটা একটু দেখে নাও, এই আর কি। এরকম খুব ভালো রিলেশন ছিল আমাদের সাথে। আর কি ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, অভিজিৎ দার সংস্পর্শ তো আমি নিজেও গেছি। হ্যাঁ, এটা গান দিয়ে শেষ করি তাহলে এবার কৃষ্ণেন্দু। হ্যাঁ ঠিক আছে। একটা আমি যেহেতু নজরুলগীতি গাই, আমরা দুজনেই গাই, আমি একটু নজরুলগীতি দিয়েই শেষ করছি।
এমনি পিব শরাব ভেসে যাব তাহার স্রোতে উঠবে খুশবু শরাবের আমার ওই ঘরে। পড়বে প্রতি সে নিশায় ঝিমিয়ে তুমি পড়বে পথিক সে নেশায় ঝিমিয়ে ঝিমিয়ে লবণী গায়ে ভাঙা শাড়ি দিয়ে ঝিমিয়ে লবণী গায়ে ভাঙা শাড়ি দিয়ে ঝিমিয়ে লবণী গায়ে ঝিমিয়ে লবণী গায়ে ঝিমিয়ে লবণী গায়ে। চমৎকার। যতই প্রশংসা করি কম হবে। আমাদের হাতে আজ আর সময়ও নেই। খুব ভালো একটা সন্ধ্যা কাটলাম কৃষ্ণেন্দু, রেমা। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর ভবিষ্যতে আমরা আবার কখনো সুযোগ পেলে এরকম গান আড্ডায় মিলিত হব। দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।